আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো জাপানের মতো দেশে স্ক্যামার এটা কি আসলে ভাবা যায়? তো রিসেন্টলি আমি এক স্ক্যামারের হাতে পড়েছিলাম এবং সেখান থেকে বেঁচে গিয়েছি এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর লাস্টে। তার আগে জাপানে কয়েক রকমের স্ক্যামিং হয়ে থাকে, কী হয়ে থাকে সেগুলো আপনার সাথে স্টেপ বাই স্টেপ কথা বলবো। আমি আপনাদের সাথে জাপানের 3 রকমের স্ক্যাম সম্পর্কে কথা বলবো। তো প্রথমত হলো হুন্ডি, দ্বিতীয়ত হলো ক্রেডিট কার্ড এবং তৃতীয়ত হলো যে মানুষ যেটা করে থাকে ম্যানুয়ালি, যেটা আপনি বুঝতে পারবেন না, ভদ্র সেজে যেটা মানুষ করে থাকে স্ক্যাম, সেটা নিয়ে কথা বলবো। এই 3টা টপিক্স নিয়ে আজকে কথা বলবো এবং ভিডিওর শেষের দিকে যেটা আলোচনা করবো, যেটা আমার সাথে হয়েছিল। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন শেষ পর্যন্ত। দেখতে দেখতে সময় ঘনিয়ে আসলো জেএলপিটি পরীক্ষার, আর মাত্র 2 দিন তারপর জেএলপিটি পরীক্ষা। আসলে এই যে একটু রিসেন্টলি আমি ভিডিও আপলোড করিনি মূলত প্রিপারেশনের জন্য, সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। 2 দিন পরেও পরীক্ষা, তারপরও আমি আজকে কন্টেন্ট তৈরি করতেছি। আসলে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এগুলো থেকে আপনি কীভাবে রক্ষা পাবেন সেটার সলিউশনও আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। একটা কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি সময় লাগে জাপানে, ভিডিও রেকর্ডিং করা থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কিছু মিলিয়ে। তো সেজন্য অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো চলুন টপিক্সে আসা যাক। প্রথম টপিকস হলো হুন্ডি নিয়ে। তো আসলে জাপানে যারা আমরা স্টুডেন্ট ভিসা আসার পর এখানে কিন্তু টাকা পাঠাবো কীভাবে, এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থেকে থাকে। তো সেজন্য অনেকে আসলে মনে করে যে ব্যাংকে টাকা পাঠালে আমার পরবর্তীতে ভিসার প্রবলেম হবে, এই প্রবলেম হবে, সে প্রবলেম হবে। মানে আমরা যারা আসি অনেকে আসি ঋণ করে, ধার করে। তো এখানে আসার পর জবে সব কিছু মিলে সেটেল হয়ে যাওয়ার পর টাকাটা পাঠাবে কীভাবে, তখন একটা প্রশ্ন এসে যায়। টাকা পাঠানো নিয়ে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। তো লাস্ট কয়েকবার আমি দেখেছি সেটা হলো যে অনেকে আসলে এই যে হুন্ডি বিজনেস করে, চিনে না জানে না, তাদের মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে নিজের প্রথমত তাদের একটা বিশ্বাসের জায়গা হলো, তারা বিশ্বাস করে যে আমার বাংলাদেশি ভাই আমার সাথে প্রতারণা কিংবা কোনো কিছু করবে না, সেজন্য আসলে তার মাধ্যমে টাকা পাঠাতে যায়। অনেকে এরকম আছে, প্রায় 30 মান 40 মান টাকা কিন্তু দিছে, সেটা কিন্তু বাংলাদেশেও পায়নি এবং আনফর্চুনেটলি তাকে ব্লক পর্যন্ত করে দিয়েছে ফেসবুকে, আর কোনো যোগাযোগ নাই অনেক। তো হুন্ডি এভাবে কিন্তু স্ক্যামিং করে থাকে। আসলে অনেক জনের টাকা নিয়ে একবারে উধাও হয়ে যায়। তো আপনার সারা মাসের ইনকাম কিন্তু সে নিয়ে চলে যায়। 10 জনের থেকে যদি সে 2 লাখ করে নেয়, 20 লাখ তার ইনস্ট্যান্ট ইনকাম। হুন্ডি ব্যবসায়ীদের একটা স্লোগান হচ্ছে, যদি আপনি টাকা ব্যাংকে পাঠান আপনি পরবর্তীতে আপনার ভিসার প্রবলেম হবে, এটা বলে তারা কিন্তু এই বিজনেসটা চালিয়ে যায়। তো আমি যেটা করি সচরাচর, যে রেমিট কার্ড আছে আমার 2 পয়সা কম হলেও সমস্যা নাই, আমি রেমিট কার্ডের মাধ্যমে টাকা পাঠাই। ভিসাটা সেভ রাখার জন্য আপনি যেটা করবেন, যেখানে পার্ট টাইম থেকে যে টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা আপনি দেশে পাঠিয়ে দিবেন এবং যখন আপনি ভিসার কৌশিন করবেন, মানে পুনরায় রিনিউ করবেন, তখন কিন্তু আপনি যে কাজটা করতে পারেন, সম্পূর্ণ টিউশন ফির টাকাটা আপনি দেশে থেকে নিয়ে আসছেন, এটা ইমিগ্রেশনকে আপনাকে বোঝাতে হবে। সেজন্য যেটা করবেন, আপনি যে সময় ভিসা কৌশিন করবেন সে সময় থেকে লাস্ট 3 মাস আগে জাপানে যে এন্ট্রি নিয়েছে বিভিন্ন এজেন্সি আছে কিংবা আপনার পরিচিত অনেকজনে থাকবে, তো তার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা জাস্ট আপনি একটা কপি করে দিয়ে দিবেন ইমিগ্রেশনে। কারণ পাসপোর্টটা দেওয়ার মানে এটাই হলো যে আপনি দেশে থেকে টিউশন ফিটা নিয়ে এসে এখানে দিয়েছেন। তাতে কিন্তু আপনার একটা কিন্তু পজিটিভ রেজাল্ট থাকবে অলওয়েজ। কারণ যখন আসলে বাইরের দেশ থেকে জাপানে কোনো রিটেন্স আসবে, তখন কিন্তু জাপানের ইকোনমি কিন্তু তখন কিন্তু গ্রোথ করবে। তো সেজন্য তো আমি মূলত এটাই করে থাকি, কোনো প্রবলেম হয় না ভিসা পেতে। হুন্ডিতে দিলে 2 পয়সা বেশি পেতে পারেন, কিংবা এখন বর্তমানে যেটা হয়েছে আমাদের ইউনুস স্যারের সাথে, আমরা লাস্ট 3 বছর যেরকম মানে আসলে পাই নাই টাকার রেট, তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালো পাচ্ছি। লাস্ট কয়েকবার আমি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছি 84-85 পয়সা করে, বর্তমানেও খুব ভালো রেট। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোটা খুব ভালো, হুন্ডির মাধ্যমে পাঠাবেন না। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড দিয়ে কীভাবে স্ক্যামটা করে থাকে, আপনারা যারা জাপানে আসার পর স্টুডেন্ট অবস্থায় ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করে থাকেন, অনেকের অ্যাপ্রুভ হয়, অনেকের অ্যাপ্রুভ হয় না। অনেকের তো আছে 4টা-5টা ক্রেডিট কার্ড। তো যখন প্রয়োজন হয় তখন সেখান থেকে টাকা তুলে খরচ করে, আবার পরবর্তীতে পরে যে স্যালারি আসে সেই স্যালারি থেকে কিন্তু টাকাটা নিয়ে নেয়। জাপানে লাস্ট 2 বছর থেকে ক্রেডিট কার্ডের স্ক্যামিংটা এত পরিমাণ বেড়ে গেছে, এখানে মানে হঠাৎ করে আপনার অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে 10 মান 15 মান টাকা কিন্তু নাই, একবারে উধাও। এটা করে থাকে হ্যাকাররা। সেজন্য আমার বন্ধু নামি নামুল, আপনারা দেখছেন, আমি তাকে নিয়ে কয়েকটা ভিডিও করেছিলাম। আমি যখন টোকিওতে আসি, টোকিওতে আসার 4 মাস পরে তার সাথে এটা হয়েছিল। তার ক্রেডিট কার্ড থেকে 15 মান টাকা একবারে নাই, পরে আবার পেপারস চলে আসে, তাকে এই টাকা শোধ করতে হবে। এরকম পরিস্থিতিতে আপনি যদি পড়েন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আমার বন্ধু যেটা করেছিল, সে ক্রেডিট কার্ড কোম্পানিকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে মানে সর্বোচ্চ লেভেলের রাগ দেখিয়েছে যে আপনাদের কী রকমের সিকিউরিটি সিস্টেম, আমার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হলো, অথচ সে টাকা আমি নিজেও তুললাম না, তাহলে সেই টাকার এখন আমি আপনাদের কেন শোধ করব। তারপর আমার বন্ধু পুলিশ স্টেশনে যায়, সেখানে গিয়ে কমপ্লেন করে এবং সেই কমপ্লেনের জিডির কপিটা ক্রেডিট কার্ড কোম্পানি তাদের কাছে দিয়ে দেয় এবং প্রায় 2 মাসের মতো সময় লেগে যায় ক্রেডিট কার্ড কোম্পানি থেকে কিন্তু
তাকে কিন্তু দেওয়া হয়। 15 মান টাকা কিন্তু তাকে কিন্তু আর নিজে থেকে কিন্তু শোধ করার লাগেনি। এই রকমের স্ক্যাম যদি হয়ে থাকে আপনাদের সাথে, তাহলে অবশ্যই আপনারা আমি যেটা বললাম সেটা অনুসরণ করবেন। এবং চলে আসি সবথেকে মজার যে স্ক্যামটা বর্তমানে জাপানে চলতেছে, যেটা আসলে আমি ভাবতেও পারিনি, কখনো কল্পনাও করতে পারিনি। আসলে আমার সাথে যে স্ক্যামটা হয়েছে সেটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো এবং অনেক বেশি এনজয় করবেন। প্রায় 1 মাসের মতো হলো আসলে আমি শিনজুকুর কাবুকিসাতে বসে আছি এবং একজন লোক বয়স প্রায় 55+ যদি নেপালি হয় তখন কিন্তু বিষয়টা শেয়ার করে না। তো যখন আপনার সাথে তার যদি আই কন্ট্যাক্ট হয়ে থাকে, 2বার যদি আপনি দেখছেন তার দিকে, সে আপনার কাছে আসবে। আসার পর বলবে, ভাই নেপালি হো কে? বলবেন যখন যে না আমি বাংলাদেশি, তখন বলবে যে সকালে আমি এখানে আসছিলাম, আজকে আমার ছুটি ছিল, তো একটু বিয়ার খেয়েছিলাম, খাওয়ার পর এখানে ঘুমিয়ে পড়েছিলাম, আবার আমার মানি ব্যাগ যা কিছু আছে সব কিছু হারিয়ে গেছে। তারপর সুন্দর করে আবার বলবে, আপনি যদি বলেন যে পুলিশে কমপ্লেন করেছিলেন, উনি বলবে হ্যাঁ কমপ্লেন করেছি, কোথায় করেছেন, মানে একবারে ফুল কনফিডেন্সের সাথে। তো দুর্ভাগ্যক্রমে সেদিন আমার কাছে কিন্তু টাকা ছিল না। তো আমাকে বলতেছে যে এখন আমি ঘরে যাব, সে টাকা আমার কাছে নাই। আমি বললাম যে আপনার ফ্যামিলির নাম্বার দেন, আমি ফোন দিব। তারপর বললো আমার বাড়ি যাওয়ার ভাড়াটা আপনি আমাকে দিতে পারবেন? আমি বললাম কত লাগবে? বললো যে 600-700 ইয়েন হলে হবে। দুর্ভাগ্যক্রমে সেদিন আমার কাছে টাকা ছিল না। তাই আমি বলছি যে সরি, আসলে আমার কাছে টাকা নেই। আমি মানি ব্যাগ ওনাকে দেখিয়েছি যে দেখেন আমার কাছে টাকা নাই। সেম ঘটনা আমার রিপিট হয়েছে প্রায় লাস্ট 4 দিন আগে। আমি এদিকে সেম এখানে দাঁড়িয়ে আমার ফ্যামিলির সাথে কথা বলতেছি বাসায়, ওই লোক কি আবার এদিক দিয়ে যাইতেছে এবং আবার আমার সাথে আই কন্ট্যাক্ট হয়ে গেছে 2বার। ওই লোক আবার আসছে। ওর তো আর মনে নাই যে এর আগে আমার সাথে কথা বলেছে। তারপর আমাকে বলতেছে ভাই নেপালি হো কে? আমি তো সেদিন বুঝে গিয়েছি যে এ তো পেয়ে গেছি একবারে ধান্দাবাজ। আমি তখন করছি কি, সুন্দর করে আমার ফোনের ক্যামেরাটা অন করছি এবং তার সাথে আমি কিন্তু কথা বলে যাচ্ছি। এক পর্যায়ে কিন্তু সেম সে আমার কাছে একই কাহিনী রিপিট, আলাদা কোনো কাহিনী না, যে আমি আসলে আসছিলাম, আমি বিয়ার খাওয়ার পরে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম, আর এখন জ্ঞান ফিরেছে, দেখি যে আমার মানি ব্যাগ কোনো কিছুই নাই, পুলিশে কমপ্লেন করিয়েছি। তারপর আমি ওনাকে একটা মানে খুব কনফিডেন্সের সাথে একটা ফাপড় দিয়েছি যে আপনি আমাকে কি চেনেন? আমার ইউটিউবে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং আপনি এই মুহূর্তে যেটা করেছেন, আপনার কি মনে আছে যে লাস্ট কাবুকিচোর সামনে প্রায় 1 মাস আগে আমার সামনে কিন্তু আপনি আসছিলেন এবং এই ঘটনা আমাকে বলেছিলেন এবং আমার কাছে টাকা আপনি চেয়েছিলেন। তো এই যে দেখেন আজকেরটা আমি রেকর্ড করেছি এবং ইউটিউবে এটা আমি পাবলিশ করে দেবো। আর ভয়ে জড়সড় হয়ে গেছে যে আসলে আমার বড় ভুল হয়ে গেছে, আর আমি নেক্সট টাইম এই ঘটনা রিপিট করব না। আমাকে অনেক রিকোয়েস্ট করার পর যে ভিডিওটা প্লিজ ডিলিট করে দেন। তো আমি বলছি ভিডিও তো আমি ডিলিট করার জন্য এখানে রেকর্ড করিনি। যদি কোনো প্রবলেম থাকে আপনি যান পুলিশে কমপ্লেন করেন, আমিও বলে দিব যে আপনি একটা ফ্রড। তারপর সে আমাকে কথা দেওয়ার পর বলে যে আর আমি এসব করবো না। জাপানের মতো দেশে আপনি কি কখনো কল্পনা করতে পারেন? আপনি ভাববেন হয়তো বিপদে পড়ছে, এখন তাকে সাহায্য করলে হয়তো আমার ভালো হবে। এইসব স্ক্যামারের হাতে যদি আপনি পড়েন তাহলে বলবেন যে না আমার কাছে টাকা নাই, আপনাকে হেল্প করতে পারবো না। জাপানে স্ক্যাম নিয়ে এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।